জুলাই শহীদদের স্মরণে সারা দেশে বিএনপির মৌন মিছিল। ষড়যন্ত্র করে চোরাই পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টায় অনেকে অভিযোগ নেতাদের। কারা জাতীয় নির্বাচন পেছাতে চায় খুঁজে বের করার আহ্বান। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতাদের। যেখানেই ফাঁসিবাদী সন্ত্রাসী থাকবে সেখানেই প্রতিরোধের ডাক। গোপালগঞ্জে সহিংসতায় প্রায় ৫০০ জনকে আসামি করে মামলা। গুলিবিদ্ধ রিকশা চালক রমজানের মৃত্যুতে নিহত বেড়ে ৫। কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত বহাল। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু। ৩ বছর মেয়াদী সমঝোতা স্মারক সই করেছে ঢাকা এবং OHCHR। এবং গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি। একই পরিবারের ৩ সদস্য সহ প্রাণ গেল ৫ জনের। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছে আফরোজা মৌটুসী। জুলাই শহীদদের স্মরণে রাজধানীতে মৌন মিছিল কর্মসূচি পালন করছে বিএনপি। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করে আজকে বিএনপির দক্ষিণের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং আমরা দেখেছি যে একটি মৌন মিছিলের আয়োজন করা হয়েছে। অল্প কিছুক্ষণ আগেই একটি অস্থায়ী সভায় সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তারপরেই কিন্তু নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু প্রস্তুত হয়েছেন মৌন মিছিলের জন্য। যেহেতু আজকে এই যে বিএনপির যে কর্মসূচিটি পালিত হচ্ছে সেটি মূলত ৩৬ দিন ব্যাপী কিন্তু তার অংশ হিসাবে আজকে 18 জুলাই সেটি পালিত হচ্ছে। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা আব্বাস যেটি বলেছিলেন যে দলের পক্ষ থেকে যে কয়েকটি পক্ষ এই বিএনপিকে কিন্তু আসলে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, বিভিন্নভাবে তাদেরকে জনগণের কাছে তাদের যেই গণতান্ত্রিক অধিকার সে বা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে লড়াইটি তারা করে যাচ্ছেন সেটিকে নস্যাৎ করার চেষ্টা করছে বলে আসলে অভিযোগ করছিলেন। তার পাশাপাশি আমরা যেমনটা দেখেছি যে যেমনটা তিনি বলছিলেন যে বর্তমান সরকার একটি আসলে পক্ষকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে, পক্ষপাতমূলক সমর্থন করার চেষ্টা করছে, অপরকে সুযোগ দিয়ে আসলে নিজেদেরকে বা অপর যে যারা পক্ষ আছে তাদেরকে আসলে দাবিয়ে না রেখে সকলকে সমানভাবে আসলে সুযোগ দিয়ে কাজ করার সুযোগ দেওয়ার আসলে তিনি আহ্বান জানিয়েছেন। আমরা যেমনটি জানি এই যে মৌন মিছিলটি রয়েছে সেই মৌন মিছিলটি এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে কাকরাইল মোড় হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে মালিবাগ হয়ে আবুল হোটেলে গিয়ে শেষ হবার কথা রয়েছে এবং আন্দোলনে যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে আসলে সুচিকিৎসার জন্য বা সুচিকিৎসার ব্যবস্থা যেন করা হয় সে বিষয়টি কিন্তু এই বক্তব্যে বা তাদের স্লোগানে আসলে ফিরিয়ে আসলে মৌন মিছিলটি মূলত আসলে বারবার করে আসলে নেতাকর্মীদেরকে বলা হয়েছে যে কোনো কথা ছাড়াই আসলে এই মিছিলটি একেবারে তারা পরিচালিত করবেন এবং সুশৃঙ্খলভাবে সামনের দিকে যেন এগিয়ে নিয়ে যেতে পারেন সেইটি হচ্ছে কথা বারবার করে আসলে কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে বলা হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বিএনপির মৌন মিছিলের খবর জানছিলাম নয়াপল্টন থেকে। এদিকে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে মিরপুরে মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে বক্তব্য রাখছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে তাদেরকে আমরা চিহ্নিত করব। যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি তুলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। তারা জানে কেয়ারটেকার সরকার 3 মাসের জন্য প্রতিষ্ঠিত হয়। কেয়ারটেকার সরকার 3 মাসের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয়। এখন সেই কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়েছে আদালতের মাধ্যমে। আমরা নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকার হিসাবেই মনে করি। আপনাদের একমাত্র দায়িত্ব একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া। আপনাদের দায়িত্ব নাই স্থানীয় সরকার নির্বাচনের। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই। নির্বাচন কমিশনের কেবল 2টি ম্যান্ডেট,
একটি রাষ্ট্রপতি নির্বাচন আর একটি জাতীয় সংসদ নির্বাচন। কেবলমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করলে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হয়, নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা পরিচালিত হয়। সুতরাং যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায়, তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে, এই কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তাদের উদ্দেশ্য খারাপ। যারা বলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, ভাই সাহেব আপনারা পিআর পদ্ধতি বুঝেন? পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়? বাংলাদেশের মানুষ বুঝে না। আমরা বুঝি এক এলাকায় একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে, জাতীয় সংসদের এমপি হবে, জনগণ তার সাথে যোগাযোগ রাখবে, জনগণের সাথে যোগাযোগ তার থাকবে, সেই এলাকার বিভিন্ন রকমের সমস্যা আইন কানুন সম্পর্কে সে মাথা ঘামাবে। যদি আমরা পিআর পদ্ধতির নির্বাচন আমরা যেটুক বুঝি যেটুক পড়েছি, তাতে দেখা যাবে ভোট দিলেন মিরপুরে আমিনুলকে, এমপি পাবেন সন্দীপের বাবুলকে। এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায়ও না, জানেও না। যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল, যে এই দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে। এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা রাজনীতি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এইবার গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি নাম নেব না, আপনারা বুঝে নেন। বাংলাদেশের মানুষ সবই বুঝে। যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে, খানাপিনা খাচ্ছে, সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, তারা কারা? তারা কেউ 13 দল, কেউ 14 দল, কেউ বিভিন্ন রকমের দল, যারা আওয়ামী লীগের সাথেও বিভিন্ন সময় সংযোগে ছিল। মিরপুরে বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে বক্তব্য রাখছেন দলটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি ছিলাম সেখানে। এদিকে ষড়যন্ত্র করে অনেকে চোরাই পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। দেশে এখনও ফ্যাসিস্টের দোসররা সক্রিয় জানিয়ে তারা বলেন, গোপালগঞ্জের ঘটনা তারই প্রমাণ। বিশৃঙ্খলা সৃষ্টি করে কারা জাতীয় নির্বাচন পেছাতে চায় তাদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন নেতারা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে পতিত আওয়ামী লীগের সমর্থক ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার নিয়ে উত্তপ্ত রাজনীতির ময়দান। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, গোপালগঞ্জের মতো ঘটনা ঘটিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার পথে বাধা সৃষ্টি করে কারা সরকারকে ব্যর্থ করতে চাইছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কি করে একদল ঘাতকের হাতে এই এনসিপির তরুণ নেতাদেরকে হাতে তুলে দিয়েছেন? আপনাদের গোয়েন্দা কি এত ব্যর্থ? আপনাদের কি কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না? ষড়যন্ত্রকারীরাই চাইবে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয়। কারা টাকা দিয়ে এই গোপালগঞ্জে এই সহিংসতা সৃষ্টি করেছে তাদের খুঁজে বের করতে হবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ষড়যন্ত্রের মাধ্যমে কেউ কেউ চোরাই পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এমন অভিযোগ করে তিনি বলেন, অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আজীবনের জন্য ক্ষমতায় এসেছেন। অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন। কেউ আগামী দিনে চোরা পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন, চিন্তা করছেন, সেটিও ইনশাআল্লাহ গণতন্ত্রকামী মানুষ হতে দেবে না।
দেশে এখনও ফেসিস্ট রাজে সক্রিয় গোপালগঞ্জের ঘটনাই তার প্রমাণ বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হামলা করে জাতীয় নাগরিক পার্টিকে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। মুজিববাদ নির্মূল করার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এনসিপির। মুন্সিগঞ্জে দেশ গড়তে জুলাই পদযাত্রায় উপস্থিত হয়ে কথা বলেন নেতারা। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে শুক্রবার সকাল থেকেই মুন্সিগঞ্জ শহীদ মিনারের সামনে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে সেখান থেকে বের করা হয় পদযাত্রায়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় সুপারমার্কেট এলাকায়। পরে সেখানকার পথসভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। এনসিপিকে ঘিরে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি শেখ হাসিনা দ্রুত বিচারের দাবি জানান তারা। যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। হামলা করে এনসিপিকে দমানো যাবে না উল্লেখ করে মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতব। আমরা আমাদের সাথে উপরালা রয়েছে, নিচে বাংলাদেশের জনগণ রয়েছে, আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ। মুন্সিগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু উত্তোলন সহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এনসিপি নেতারা। নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন নারায়ণগঞ্জে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। নারায়ণগঞ্জের চাষারা মোড়ে আছে এই মুহূর্তে এনসিপির যে পদসভা, সেই পথসভা এখানেই শুরু হবে। তো এর আগে থেকে আমরা জানি যে এটি আজকে বিকেল 3টায় ছিল। তো নেতাকর্মীরা এখনও এই পথসভাস্থলে আসেইনি, কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এনসিপির নেতা সমর্থকদের পদচারণায়। তারা বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন জায়গা থেকে তারা ছোট ছোট মিছিল নিয়ে এই নারায়ণগঞ্জের এই চাষারা মোড়ে এসে পৌঁছেছে এবং তারা তাদের যারা যে সিনিয়র নেতারা আছেন তাদের নাম ধরে তারা বিভিন্ন স্লোগানে পুরো এই যে চাষার এলাকা এটি প্রকম্পিত করছে। এবং এর আগে আমরা দেখেছি যে সিনিয়র নেতারা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহরা তারা নারায়ণগঞ্জে প্রবেশ করেছে এবং তারা নিতাইগঞ্জ মোড়ে তারা অবস্থান করেছিল এবং কিছুক্ষণ আগে তারা সেখান থেকে রওনা করেছে। অল্প কিছু সময়ের মধ্যে এই যে এই পথসভা স্থলে এখানে এসে পৌঁছবেন। এখানে ট্রাকের সাহায্যে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এই অস্থায়ী মঞ্চেই তারা আসলে বক্তব্য দিবেন। এবং আজকে নারায়ণগঞ্জবাসীর বারবার একটি জিনিস বলছেন যে এই যে নারায়ণগঞ্জে শামীম ওসমানের কথা বারবার বলছে। তারা গত 15 বছর শামীম ওসমানের জন্য তারা আসলে এই যে নারায়ণগঞ্জে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি এমন অভিযোগ করছে তারা। এবং এখন শামীম ওসমান পালিয়ে যাওয়ার পর তারা এই প্রথম এত বড় পরিসরে এই যে সমাবেশ এখানে তারা করতে পারছে। একটি এনসিপি শুধু না, অন্যান্য রাজনৈতিক দলও। আজকে আমরা দেখেছি এখানে রাজনৈতিক বিভিন্ন দলের কর্মসূচিতে নারায়ণগঞ্জ পুরো এলাকা একেবারেই বিভিন্ন স্লোগানে মুখরিত। আর এর আগে আমরা দেখেছি এনসিপি যে পদযাত্রা চলছে দেশ গড়তে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রা এর আগে মুন্সিগঞ্জ ছিল। সেখানে নাহিদ ইসলামরা কিন্তু বারবার একটি কথাই বলেছে যে দেশে যে গণতান্ত্রিক চর্চা সেটি ফিরিয়ে আনাই তাদের একমাত্র উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যের জন্য সবার আগে যেটি এই বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে হবে সেটি হচ্ছে মুজিববাদী আদর্শ। এবং সেটিকে যতক্ষণ না তারা মুছে ফেলতে পারবে, যতক্ষণ মানুষের মধ্যে থেকে এই ভ্রান্ত ধারণা দূর করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের
এই আন্দোলন, তাদের এই রাজপথের যে লড়াই, সেটি তারা অব্যাহত রাখবে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের শাসারা মোড় থেকে এনসিপির পদযাত্রার সবশেষ তথ্য। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানছিলাম নারায়ণগঞ্জ থেকে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনায় প্রায় 500 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে আঘাতের ঘটনায় 2 দিনে অভিযান চালিয়ে প্রায় 50 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এদিকে কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বহাল রাখা হয়েছে। জয়ন্ত শিরালির রিপোর্ট, ছবি তুলেছেন শাহজাহান খান। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বুধবার দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী লীগ সমর্থক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 5 জনের, আহত হয়েছেন অনেকে। ঘটনার 2 দিন পর শুক্রবার 75 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 400 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 50 জনকে। যেহেতু একটা ভোলাটাইল সিচুয়েশন হয়েছে, ধীরে ধীরে হয়তো স্বস্তি ফিরে আসবে সবার মধ্যে। আমরা তৎপর আছি, প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি। এদিকে গত 2 দিনের তুলনায় অনেকটা স্বাভাবিক গোপালগঞ্জ। খুলেছে দোকানপাট, বেড়েছে যান চলাচল। সরকারের কাছে অনুরোধ যে গোপালগঞ্জের কোনো সাধারণ মানুষ যারা খাইতে খায় তারা যদি কোনো এই ঝামেলার ভিতর জন্য তাকে কোনো জড়ায় না। 3 ঘন্টার জন্য কারফিউ শিথিল হয়েছে। এখন আমরা যে এসে দোকান খুলছি, এখন এইভাবে তো চললে আমাদের গরিব মানুষ আমরা কিভাবে চলবো? যদি এইভাবে থাকে তাহলে পরিস্থিতি তো আরো আমাদের খারাপ হয়ে দাঁড়াবে। আমরা তখন কি করব? কিস্তি আছে, ব্যাটারি গাড়ি বসে যাবে, তখন তো আমরা আরো সমস্যায় পড়ে যাব। এদিন দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জে আবারও বহাল থাকছে কারফিউ। পবিত্র জুমার নামাজের কথা মাথায় রেখে বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ অবস্থা শিথিল করা হয়েছে। এ সময়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। কোনো দল না করলেও গোপালগঞ্জের রাজনীতির বলি হতে হয়েছে দীপ্ত ও সোহেলকে, এমন দাবি করে সুষ্ঠু বিচারের আকুতি জানিয়েছে তাদের পরিবার। উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা অটোরিকশা চালক রমজানের পরিবার। শাহজাহান খানের ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। 16 জুলাই বিকেল আনুমানিক 3:30 গোপালগঞ্জ শহরের কোটালীপাড়ার হরিণহাটি গ্রামের রমজান কাজীকে গুলিবিদ্ধ অবস্থায় সহিংসতার মধ্যেই নিজের ভ্যানে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিলেন বাবা কামরুল গাজী। কখনো কল্পনাও করতে পারেননি এমন পরিস্থিতির শিকার হবেন তিনি। মাত্র 19 বছর বয়সে নিজের সন্তানকে হারিয়ে স্তব্ধ রমজানের বাবা মা। ছেলে কান্দে করে নিয়ে কবরে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কত কষ্ট করতা। পাশে এক খালা বলতেছে তোর বাইক নিয়ে গুলি খাইছে, তাড়াতাড়ি হাসপাতালে যা। আমরা দৌড়ে হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে তারপর দেখি আমার বাইক নিয়ে নিচে শোয়া। ঠিক একই অবস্থা সহিংসতায় প্রাণ হারানো দীপ্ত সাহার পরিবারেরও। কোনো রাজনৈতিক দলের অংশ না হয়েও রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়েছে বলে দাবি তাদের। এমনভাবে আর কারো যেন প্রাণ না যায়, সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। আমার তো কিছুই পেয়ে যাইতে পারলো না, হাসপাতালে যাই বলে ভাই আমার মার একটু দেয় না, আমার মার একটু দেয়। আমার ভাই এখন তুলো নয় না, কোনো রাজনীতিতে না, খালি ব্যবসা করে খায়। আমরা বিচার চাই আমার ভাইয়ের, আমরা বিচার চাই। সেদিনের সহিংসতায় প্রাণ হারানো সোহেলের পরিবারও কোনোভাবেই যেন এই শোকের থেকে বের হতে পারছেন না। আর বৃহস্পতিবার দিবাগত রাত 1:45 ঢাকা মেডিকেলে প্রাণ হারান রমজান মুন্সি। তার পরিবারের দাবিও একই। প্রশ্ন, কেন রাজনীতির খেলায় বলি হতে হলো তাদের? জামিলের সময় ওই রিক্সা নিয়ে ঢুকছে ওই হলের সামনে দিয়ে, এদিক আসতে গেছে, প্যাসেঞ্জার ছিল, গুলি খাইছে, একটা হাতে খাইছে, একটা লাগছে ফাঁসরে। তবে আমার গোপালগঞ্জ মেডিকেলে ভর্তি করলে গোপালগঞ্জ রিফার করে দিয়েছে ঢাকা। 2 রাত ছিলাম, ওই রাত আর আজকের রাত, এই 2 রাত থাকার মধ্যে আজকের রাত 1:45-এর সময় ভাই মারা গেছে ব্যথার যন্ত্রণায়। গোপালগঞ্জের সদর উপজেলার বাসিন্দা রমজান মুন্সির পেশায় ছিলেন অটোরিকশা চালক। 16 জুলাই দুপুরে চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় পৌঁছলে চলমান সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন তিনি। আলামিন তুষার, সময় সংবাদ, গোপালগঞ্জ। গোপালগঞ্জের সবশেষ খবর জানাতে সরাসরি সরকারি কলেজের সামনে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছে তার কাছে।
বিকেল 5টার হিসেবে যদি আমি আপনাদের দর্শক দেখাই যে পুরো গোপালগঞ্জ এলাকার এই যে এলাকাগুলো বেশ ফাঁকা, আসলে কোথাওই মানুষজন খুব একটা নেই। কারফিউ বলতে আসলে যেমনটা বোঝায়, এবং আমরা দেখেছি যে দুপুরের দিকে যখন কারফিউ আসলে শিথিল করা হয়েছিল তখন কিন্তু বেশ গাড়ি ঘোড়া চলেছে, তবে এখন এসে কিন্তু সেই চিত্রটা ভিন্ন। আর যদি আমি জানিয়ে রাখি দর্শক, কারফিউ কিন্তু বলা হয়েছিল প্রথমে যে সেটি আসলে অনির্দিষ্টকালের জন্য চলবে, দুপুর 2টা থেকে শুরু হয়ে পরবর্তীতে আমাদের জেলা প্রশাসন থেকে এখানকার যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এইটা আগামীকাল ভোর 6টা পর্যন্ত তারা আসলে নিশ্চিত করেছেন। তার পরবর্তীতে বাড়ানো হবে কি না হবে সেটা আসলে পরবর্তীতে জানা যাবে। তবে এখনো পর্যন্ত যে অনির্দিষ্টকালের বলা হচ্ছিল সেটির একটি নির্দিষ্ট জায়গা আসলে পাওয়া গেছে যে আগামীকাল ভোর 6টা পর্যন্ত, যদিও আজ সন্ধ্যা 6টাতেও শেষ হয়ে যাবার একটি সম্ভাবনাও কিন্তু আমরা প্রথম পর্যায়ে শুনেছিলাম বেশ কিছু জায়গায়, এবং যদিও সেটি আসলে হয়নি। এবং এই এখন আমরা যেখানটায় অবস্থান করছি বিসিক ব্রিজ, এইখানের এই সড়কগুলো থেকেও কিন্তু আমরা বেশ কিছু সময় যখন আসলে 16 জুলাইয়ের যেই ঘটনাটা ঘটে তখন কিন্তু বেশ উত্তপ্ত এলাকা ছিল এই জায়গাটাকে আসলে বলা যায়। এবং এখানে আশপাশে যেই দোকানপাটগুলো রয়েছে সবই একদমই বন্ধ, আশপাশে কোনো দোকানপাট আমরা খুলতে দেখিনি। যদিও আমার দৃষ্টিসীমার একটু সামনেই নতুন বাজার এলাকার কথা যদি আমি বলি, সেই এলাকায় কিন্তু কিছু দোকানপাট খোলা ছিল, সেটা প্রথম দিনেও খোলা ছিল, এবং এই নামাজের সময় অর্থাৎ তার আগে সে সময় কিন্তু মানুষজন যাদের প্রয়োজনীয় যেই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো অনেকেই আমাদেরকে বলছিলেন যে তারা আসলে বাড়তি কিনে রেখেছেন, যদি আসলে আরও এইটা বাড়ানো হয় কারফিউ, সেইটা মাথায় রেখে, যেহেতু কারফিউ বেড়ে গেলে তারা আসলে কেনাকাটা করতে পারবেন না এরকম সন্দেহ থেকে। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে টহল সেটা কিন্তু আমরা তুলনামূলক আজকে এসে একটু কম দেখেছি, এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকে বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখেছি। তবে ওই যে বলছিলাম যে গত 2 দিন আমরা যেমন টহল দেখেছি সেরকম টহল কিন্তু আমরা খুব একটা দেখিনি আজকে। তবে আমরা দেখেছি যে যারা আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারাই আছেন তারা আসলে তাদের অবস্থানে বেশ শক্তভাবে কিন্তু তারা ছিলেন। তো আমি যদি বলি এখনকার যদি পরিস্থিতি আমি বলি সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক দিকেই যাচ্ছে, কারফিউ পরিস্থিতি থাকলেও সব দোকানপাট বন্ধ। তো এই ছিল এখনো পর্যন্ত গোপালগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে। নানা ইস্যুতে সাম্প্রতিক সময়ে ফুটে উঠছে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান। যদিও এটিকে বিরোধ নয়, এখনও মতভিন্নতা হিসেবেই দেখতে চান রাজনীতিকরা। স্বীকার করছেন ঐক্যে ফাটল ধরলে নতুন সংকটে পড়তে পারে দেশ, বিলম্বিত হতে পারে গণতান্ত্রিক যাত্রাপথে ফেরা। তাই কোনো ইস্যুতে অনড় না থেকে দলগুলোর একে অন্যকে ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একজন বিশ্লেষক বলেছেন এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সরকারও। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। মাঠের স্লোগান, মঞ্চের বক্তব্য কিংবা টেবিলের আলোচনা সবখানি এখন কম বেশি দূরত্ব দৃশ্যমান হচ্ছে সেই সব রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যারা শেখ হাসিনা সরকার পতনের অভিন্ন লক্ষ্যে গত জুলাইয়ে ছিল একই প্ল্যাটফর্মে। চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। কোন দল 5ই আগস্ট হাসিনার বিদায়ের পর ওনারা দেশের মালিক বনে গেছে। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। জনমনে প্রশ্ন, বছর ব্যবধানে তবে কি ফাটল ধরেছে দলগুলোর ঐক্যে? যদিও বিভিন্ন ইস্যুতে বিপরীতমুখী অবস্থানকে বড় ধরনের বিভেদ নয়, বরং মতের ভিন্নতা হিসেবেই এখনো দেখছেন নেতারা। তাদের মতে দলগুলোর কর্মসূচি, নীতি, এজেন্ডায় ভিন্নতা থাকেই স্বাভাবিক, আর গণতান্ত্রিক সে মূল্যবোধের প্রতিফলনই দেখা যাচ্ছে রাজনীতির মাঠে। প্রত্যেক দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, দূরত্বের কিছু নাই। এই জন্য এটা ভিন্ন ভিন্ন দল হয়েছে। যে জায়গাগুলোতে ঐক্যমত হওয়া সম্ভব সেখানে হবে, এর বাইরে যেটা থাকবে তারা জনগণের কাছে আমাদেরকে সবাইকে যেতে হবে। তথ্যগত জায়গায়, পলিসিগত জায়গায় আমাদের মধ্যে ডিবেটের জায়গা থাকবে, আমাদের মধ্যে বিভিন্ন কাজগুলো কতটা ভালোভাবে জনগণের কাছে উপস্থাপন করা যায় সেই বিষয়গুলো আমাদের রাজনীতির প্রধানতম এজেন্ডা হয়ে উঠবে। রাজনীতিতে প্রতিযোগিতার জায়গা থাকবে, কিন্তু সেটা যেন বিদ্বেষের জায়গায় চর্চা না হয়। দল ভিন্ন হলে মতদ্বৈততা থাকতে পারে,
তবে এটা যেন মতবিরোধে পরিণত না হয়। সেই জায়গায় যে আমরা সবাই দায়িত্বশীল হতাম, তাহলে মতবিরোধের জায়গাটা বা পাল্টাপাল্টি আক্রমণের জায়গাটা হয়তো এড়িয়ে যাওয়া যেত। তবে বিভেদ অনৈক্য বাড়লে যে নতুন সংকটে পড়বে দেশ, এমনটা মনে করেন রাজনৈতিক নেতারাও। তাই বাড়ছে ঐক্যের তাগিদও। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যেন পেশিশক্তি নির্ভর না হয়। দেশের প্রশ্নে জনগণের স্বার্থে যদি এক সুরে কথা না বলতে পারে, তাহলে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে আসছে, সেগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। যেখানে ঐক্যমত হবে না, ওইটাকে আপনি যদি বেশি দিন ওইটা নিয়ে যদি বেশি নিজেদের মধ্যে কেবল দর কষাকষি করতে সময় নষ্ট করেন, গণতন্ত্র কিন্তু অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন ছাড়া, বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার ছাড়া, গণতান্ত্রিক অর্ডার ছাড়া আগামী দিনের বাংলাদেশের কোনো পরিবর্তন সম্ভব না। বড় ধরনের সংকটের জন্ম না দেয়াই আমাদের কাম্য, কারণ এই জন্য এত রক্ত দেওয়া হয়নি। আমরা এখন নির্মাণের পথে আগাতে চাই। সেজন্য সংকট বা মহাসংকটের দিকে দেশ যেতে আবার দাবিত হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে, রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে নিজ নিজ কর্মসূচি নিয়ে আমাদেরকে মাঠে প্রতিযোগিতা করতে হবে। অশুভ প্রতিযোগিতা কখনো ভালো সুফল আনবে না। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর যেমন পরস্পরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, তেমনি ভূমিকা রাখতে পারে সরকারও। একটা ছোট্ট বিষয়কে যদি আপনি অ্যাড্রেস না করেন, সমাধান না করেন সংকটের, তখন সেই সংকটটা বড় হয়ে যেতে পারে। এটা ডক্টর ইউনূসকে উদ্যোগ নিতে হবে, রাজনৈতিক দলগুলো যেন বাউন্ডারি ক্রস না করে, অথবা বড় দল হিসেবে বিএনপির দিক থেকে একটা চেষ্টা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মত পথের ভিন্নতা থাকবেই, তবে প্রাধান্য দিতে হবে জাতীয় স্বার্থকে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেয়া হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে সময় অতিক্রান্ত হওয়ায় এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। দুদক সচিবকে এক চিঠিতে এ বিষয়ে অবহিত করে নির্বাচন কমিশন। এর আগে 22 মে শেখ হাসিনা নবম জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় সম্পদের ঘোষণায় অসত্য তথ্য প্রদান করায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দিয়েছিল দুদক। চিঠিতে বলা হয়েছে, হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়টি মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল সহ হলফনামা যাচাই বাছাইয়ের সময় বা পর্যায়ে অতিক্রান্তে উত্থাপিত হওয়ায় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই ইসির। চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনা সম্পদের মিথ্যা তথ্য দিয়ে অপরাধ করেছেন। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। গত বছর এই দিনে দেশ জুড়ে পালিত হয় কমপ্লিট শাটডাউন। শাটডাউন ঠেকাতে সারা দেশে বিজিবি মোতায়েন করে হাসিনা সরকার। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় ছাত্রলীগ ও পুলিশের। এদিন মারা যান 29 জন আর আহত হন অন্তত 3000 মানুষ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের পর এদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো দমে মাঠে নেমে সফল করে শাটডাউন কর্মসূচি। ততদিনে ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছেন বহু শ্রেণী পেশার মানুষ। কি ঘটেছিল রক্তাক্ত জুলাইয়ের এই দিনে, জানাবেন মাইমুনা হায়দার চৌধুরী। শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে সাড়া দিয়ে মাঠে নামে 47 জেলার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ঘরে বসে থাকেনি স্কুল কলেজের শিশুরাও। এদিকে শাটডাউন ঠেকাতে সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিক সহ 29 জন নিহত হন এবং আহত হন অন্তত 3000। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় সরকার, কিন্তু আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কোনো সংলাপ নয়। 500-600 মানুষ প্রতিদিন মানুষের লাশের মিছিল বাড়ছে এবং আরো মানুষ রাস্তায় নামতেছে শহীদ হওয়ার জন্য। সেইখানে আসলে আমাদের বেঁচে থাকার ইচ্ছা বা আমাদের সেই জীবন আসলে গুরুত্বপূর্ণ ছিল না। রাতেও জরুরি সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ। এই আন্দোলন সাধারণ
শিক্ষার্থীদের আন্দোলন নয়। এদিকে রাত ৯টার দিকে সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয় সরকার। গুজব ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই সোশ্যাল মিডিয়াটাকে, প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব, মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী। এদিন শিক্ষার্থীদের তরফ থেকে সন্তানদের পাশে অভিভাবকদেরও মাঠে আসার আহ্বান জানানো হয়। মানুষ রক্ত দিচ্ছে, শিশুরা রাস্তায় নেমে যাচ্ছে, এটা তো অনেক বড় একটা দায়বদ্ধতা যে মানুষ আমার জন্য রক্ত দিয়ে আস্থাটা রাখতে পারেনি, সেই আস্থাটা মানুষ আমাদের উপর রাখছে। দিনভর চলমান সংঘর্ষের রেশ ছিল গভীর রাত পর্যন্ত। শনি রাস্তার কাজলা সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকার সড়কে রাতভর আগুন জ্বলতে থাকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো জাতিসংঘের মানবাধিকার কমিশন। ৩ বছর মেয়াদে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও HCHR। জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকারের প্রচার ও সুরক্ষা সহায়তায় অফিস খোলার বিষয়ে 3 বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্মারকলিপিতে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক সইকে বাংলাদেশ মানবাধিকারের প্রতি অঙ্গীকারের গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করেন ভলকার তুর্ক। নতুন মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে OHCHR। আওয়ামী লীগের শাসনামলে 96টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত 5 বছর শেষ হবার আগেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি। একই সঙ্গে নতুন করে পর্যবেক্ষণ নীতিমালা জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2 দফায় 96টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় কাজী হাবিবুল্লাহ আওয়ালের নির্বাচন কমিশন। শুরু থেকে এসব সংস্থার বিরুদ্ধে ছিল পক্ষপাতিত্ব ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ। বৃহস্পতিবার সংস্থাগুলোর নিবন্ধন বাতিল করে কমিশন, জারি করে নতুন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালাও। অন্যদের পারফরমেন্সটা কি ছিল, সুতরাং একেবারে হোলসেল 96টাকে বাদ দেওয়া। অনেকে হয়তো জেনুইন পড়তে পারে, একটু সময় নিয়ে যদি দেখা যায় যে তাদের আগের রেকর্ড কি। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025-এ একজন পর্যবেক্ষকের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক, যা আগে মাধ্যমিক ছিল। ভোটের পরিবেশ নিয়ে প্রতিবেদন প্রস্তুতে এখন থেকে পর্যবেক্ষক সংস্থা তাদের কর্মকর্তাদের নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন মোট 3 দিনের জন্য মোতায়েন করতে পারবে। আগে শুধু ভোটের দিনই দায়িত্ব পালন করতেন। একদম এসএসসি পাশ করা ছেলেগুলি এসে তারা এই ম্যানুয়ালগুলি জানা, দেশের কনস্টিটিউশন সম্বন্ধে জানা, কি কি কাজ করতে হবে, এটা বোধগম্য হওয়া একটু কঠিন। কোয়ালিটি অবজারভার পেলে 21টা হলে বেশ পাওয়া যাবে। একটা গ্রুপ থাকার দরকার, তারা লং টার্ম অবজারভেশন করবে, মাইনরিটিদের সঙ্গে কীরকম ব্যবহার করছে, তারা সমস্ত রাজনৈতিক দলগুলি শক্তি ব্যবহার করছে কিনা এটা দেখছে। এটা কিন্তু অন্তত তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়ে যাওয়া উচিত। রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন কাউকে নয়, শুধুমাত্র সুশাসন ও গণতন্ত্রের জন্য যারা কাজ করবে তাদের নিবন্ধন দেওয়া হবে পর্যবেক্ষক সংস্থা হিসেবে। নীতিমালার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, যে সমস্যার কারণে বিগত সরকারের আমলে পর্যবেক্ষকরা দলীয় ভাবে তারা তাদের পর্যবেক্ষণের কাজটা করেছে। নির্বাচন পর্যবেক্ষক আসলে এইটা আমার কাছে কেন জানি মনে হয় এটা নির্বাচনকে লেজিটিমেসি দেওয়া। রাজনৈতিক দলগুলো যদি তাদের সদিচ্ছাটা প্রকাশ করে এবং সরকার যদি নিরপেক্ষ থাকে, তাহলে নির্বাচন সমস্যা হওয়ার কোনো কারণ দেখি না। আর ইন্টিগ্রিটি আর কোয়ালিটি শুধু ইলেকশনের থাকবে আর আমি যারা পর্যবেক্ষণ করছি আমাদের থাকবে না, তা তো হতে পারে না। আমারও ট্রান্সপারেন্সি থাকতে হবে, আমারও ইন্টিগ্রিটি থাকতে হবে, আমারও তোমার কোয়ালিটি থাকতে হবে। অবজারভারদের কাজ হচ্ছে ওয়াচডগ হিসাবে কাজ করা, অ্যাকাউন্টেবিলিটিটাকে, ট্রান্সপারেন্টিটাকে সুনিশ্চিত করা। কমিশনের নির্দেশনা পেলে নতুন করে নিবন্ধন দেওয়ার কার্যক্রম শুরু করবে সংশ্লিষ্ট বিভাগ। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
সরকার জামায়াতের ৭ দফা দাবি মেনে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে কথা জানান তিনি। এ সময় তিনি জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীবাসীর কাছে সহযোগিতা চান এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি জানান সারা দেশ থেকে সমাবেশে রওনা দিয়েছেন বলেও জানান সেক্রেটারি জেনারেল। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। আমাদের মঞ্চের নির্মাণের কাজ ইনশাল্লাহ সন্ধ্যা নাগাদ আশা করি আমাদের মোটামুটি সম্পন্ন হবে। এখনো সময় আমাদের আছে। রাজধানীবাসীর কাছে আমাদের যে ৭ দফা এবং আরো দফা জনগণের বাড়ছে, এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমামঞ্চ থেকে ইনশাল্লাহ উচ্চকিত করবেন। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা ও জুলাই আগস্ট গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা পল্টন মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। এর আগে বিক্ষোভ সমাবেশ করে দলগুলো। এ সময় গোপালগঞ্জে ফ্যাসিবাদের সন্ত্রাসী কার্যক্রম দেশের স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেন বক্তারা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া এখনও জুলাই আগস্টে গণহত্যাকারীদের বিচার না হওয়ায় নিন্দা জানান বক্তারা। নেত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জ যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারা যে নেকটারজনক হামলা করেছে এর ভাষা আমাদের নাই। সারা বাংলাদেশে কোথাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, ছাত্রলীগ পাওয়া যাবে, যুবলীগ হেলমেট লীগ পাওয়া যাবে, জনগণ প্রতিরোধ করবে। জুলাই যোদ্ধারা গোপালগঞ্জ গিয়েছে। গোপালগঞ্জবাসী আওয়ামী লীগ দোষরদেরকে প্রতিরোধ করে নাই। যারা হিংস্র প্রাণী আওয়ামী লীগ তাদের একটি শাখা। সময় সংবাদ আরো থাকছে। এবার সিরিয়ায় বেদুইনদের লক্ষ্য করে বিমান হামলা নেতানিয়াহু বাহিনীর। সংঘর্ষে নিহতের সংখ্যা ৬০০-র কাছাকাছি। ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী আখ্যা এরদোয়ানের। গাজীপুরে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান দুপুরে মাওনা এলাকা থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজি কালিয়াকৈর যাচ্ছিল। বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন জাহিদ ও তার ছেলে। জাহিদের স্ত্রী ও অপর এক যাত্রীকে ও চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৩০টি দোকান, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকালে শহরের চাষারায় সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে একটি ব্যাটারির দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামাল সহ পুড়ে ছাই হয় ৩০টি দোকান। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গেল সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ভরা মৌসুম আর সরবরাহ ভালো হওয়া থাকলেও চড়া ইলিশের বাজার, এতে অসন্তোষ ক্রেতার। এদিকে টানা বৃষ্টির কারণে কেজিতে ১০ থেকে ৫০ টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। ভরা মৌসুমে ইলিশ কেনার অপেক্ষায় থাকা সাধারণ ক্রেতার আশায় এবারও গুড়ে বালি চড়া এই মাছের দাম। ১.৫ কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম চড়েছে ২৮০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। অতিরিক্ত দামে বিক্রি হওয়াতে অসন্তুষ্ট ক্রেতারা। ১ কেজি মাছ আজকের বাজারে ২৪০০ টাকা, বেশিরভাগ ৭০০ গ্রাম, ৬০০ গ্রাম, 500 গ্রাম এটি আমদানি পড়ছে। এটির দাম ১৬০০-১৭০০ টাকা কেজি বেচতেছে। ইলিশের দাম তো মানুষের নাগালের বাইরে। এখন ১২০০-১৫০০ হলে আমরা খাইতে পারতাম সাধারণ মানুষ। এখন আমাদের জন্য খাওয়া
সম্ভব না। এদিকে সপ্তাহ ব্যবধানে প্রোটিনের সবচেয়ে সাশ্রয়ী উৎস ব্রয়লার মুরগির বাজারও ঊর্ধ্বমুখী। প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। তবে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে অন্যান্য মুরগির দামও। গত সপ্তাহে দিয়েছে 150 টাকা, এই সপ্তাহে চাচ্ছে 180, 90, 200। তারপর কক সোনালি যেটা ওটা চেয়েছে আপনার গত সপ্তাহে নিয়েছি 250 টাকা, 320 টাকা চাচ্ছেন। বৃষ্টি বাদলের কারণে মনে করেন খামারগুলো গাড়ি যেতে পারে না, মাল আসতে পারে না, এই কারণে। টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। তবে 50 টাকা পর্যন্ত বেড়েছে শসা ও বেগুনের দাম। সরবরাহ কম, এই কারণে সবজির দাম বেশি। বেগুনের দাম 120 টাকা, বেগুন সরবরাহ কম, এই কারণে দামটা একটু বাড়তি। বৃষ্টির কারণে সব সবজির দামই মনে হয় বেড়ে গেছে। সাধারণ মানুষের তো সমস্যা, বেতন তো আর বাড়ে না। যারা সাধারণ পরিবার আছে, দৈনন্দিন যারা কেনাকাটা খায়, তাদের সমস্যা হয়। তবে উচ্চ মূল্যেই স্থির রয়েছে চালের বাজার। মিনিকেট 74 থেকে 80 টাকা আর আটাশ চাল বিক্রি হচ্ছে 56 টাকা কেজিতে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এবার আবহাওয়ার খবর। চলছে রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা। আকাশ কালো করে জড়ো হচ্ছে মেঘ, ঝরছে বৃষ্টি, আবার মেঘ সরে গিয়ে বাড়ছে তাপমাত্রা। এমন আবহাওয়ায় কিছুটা ভোগান্তিতে অফিসগামী মানুষ। আবহাওয়াবিদ বলছেন 24 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত কম থাকলেও এরপরে বাড়তে পারে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। বাংলা পঞ্জিকা জানান দিচ্ছে এখন বর্ষাকাল। ঘন কালো মেঘের দল বৃষ্টি হয়ে লুটে পড়ে ধরার বুকে। এক পশলা বৃষ্টি শেষে খাবারের খোঁজে আসে কাঠবিড়ালি। তারই পাশে ছোটাছুটি করা শালিকটা কি যেন খোঁজে। তবে বর্ষার এই রসিকতা বোঝে না শহুরে পথঘাট। তাই তো বৃষ্টি এলে আটকে যায় অফিসগামী মানুষ, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। ইদানিং দেখছি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো, মেঘাচ্ছন্ন, ভালোই লাগে আমার কাছে। বৃষ্টিতে আমি ভিজি, বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। বৃষ্টিতে অফিস টাইম মতো যাওয়া যায় না, বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়, কারণে রাস্তাঘাট অনেক জ্যাম থাকে। ক্ষণে ক্ষণে বদলায় বাতাসের গতি। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ। আগামী কয়েকদিন বৃষ্টিপাত কম হবে, তুলনামূলক কিছুটা কম হবে। তবে এই বৃষ্টিপাত যেটা হবে, দেশের উত্তর অঞ্চলের বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে বেশি হবে। তবে এ সময়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললে চলে। বৃষ্টির পরিমাণ কমলে বাতাসের আর্দ্রতা কমে আসবে বলে জানান আবহাওয়াবিদ। মূলকভাবে কম থাকবে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নতুন বার্জারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। দেশের বাইরের খবর। এবার সিরিয়ায় বেদুইনদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। নিন্দার ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র, চীন ও কাতারেও। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্য মতে সিরিয়ায় টানা কয়েকদিনের সংঘর্ষে প্রায় 600 মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদা থেকে পিছু হটে দেশটির সরকারি বাহিনী। নতুন যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তাদের এই পদক্ষেপ বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এ ঘটনার পর সিরিয়ায় বেদুইনদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর শুক্রবার ফের প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানোর পরিকল্পনা নেয় সারা প্রশাসন। এদিকে ড্রুজ, বেদুইন আর সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে কয়েকশো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, যাদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি আরও ঘোলাটে করেছে বলেও দাবি তাদের। তবে ইসরায়েলি সেনাদের দাবি দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই হামলা চালিয়েছে তারা। যদিও দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সিরিয়ার বিভাজন কখনো তুরস্ক মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী বলেও অভিহিত করেন এরদোয়ান।
একই দিন সিরিয়ার সহিংসতার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সিরিয়ার সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে, যাতে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সংহতির বিষয়েও আলোচনা চালিয়ে যাওয়া যায়। সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলা দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত উল্লেখ করে নিন্দা জানিয়েছে কাতারের আমির। আর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবিলম্বে হামলা বন্ধ করতে বলছে চীন। মৌসুমীর সাথী, সময় সংবাদ। যুক্তরাজ্যে 16 ও 17 বছর বয়সীদের ভোটাধিকার নিশ্চিত করতে পার্লামেন্টে নতুন বিল উত্থাপনের পরিকল্পনা করছে দেশটির সরকার। এই পরিবর্তন কার্যকর হলে আগামী সাধারণ নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটের বয়স কমানোর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পরিবর্তন বলছে ব্রিটিশ সরকার। তারা বলছে, যারা কাজ করে, কর দেয়, তাদের রাষ্ট্র পরিচালনায় মত দেওয়ার অধিকার থাকা উচিত। বিল পাস হলে 95 লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। একই সঙ্গে বাড়ানো হবে ভোটার আইডির ধরন, চালু হবে স্বয়ংক্রিয় ভোটার নিবন্ধন ব্যবস্থা, আর কঠোর করা হবে বিদেশি অর্থায়ন নিয়ন্ত্রণ আইন। খেলার খবর। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে হাই ইন্টেন্স প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এজন্য সৌদি আরব, কাতার, জাপান এবং থাইল্যান্ডের ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করছে বাফুফে, জানিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। এই ম্যাচে খেলবেন হামজা ও সমিত সোম। এছাড়া হংকং ম্যাচের আগে লম্বা সময়ের জন্য হাই প্রোফাইল ফুটবলারদের পেতে সেপ্টেম্বর উইন্ডোতে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং মাঠে নামবে জাপান, সাউথ কোরিয়া আর চায়নার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নিয়ে। সেখানে বাংলাদেশ খেলবে শুধু নেপালের বিপক্ষে, যে বিষয়টি অনুধাবন করেছে খোদ ফুটবল ফেডারেশন। আর তাই অক্টোবরে জামালদের জন্য একটি বা দুটো হাই ইন্টেন্স ম্যাচের আয়োজন করতে চায় বাফুফে। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এই ম্যাচের জন্য কোনো জাতীয় দল পাবে না বাংলাদেশ, তবে চাইলেই ম্যানেজ করতে পারে বড় কোনো ক্লাব। সেটা মাথায় রেখেই কাজ করছে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি। প্রস্তাব দেওয়া হয়েছে সৌদি আরব, কাতার, চায়না, জাপান এবং থাইল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবকে। 2 অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচ। কাতার, সাউদি মেইন দুটো বিবেচনা করতে পারি। ইস্ট এশিয়া আছে, জাপান, কোরিয়া, ইভেন চায়না, যাদেরও কিছু ক্লাব আছে। সো আবার সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে বড় লিগ তো এখন হলো থাই লিগ। তো থাইল্যান্ডের মানে টপ ক্লাবের সাথেও কিন্তু খেলা হয়। আমরা যে আসতে পারে আমরা তাকে আমন্ত্রণ জানাবো। সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে খেলবেন না হামজা সমিত। অনূর্ধ্ব 23 দলের পরিকল্পনায় থাকায় খেলা হবে না ফাহমেদুল ও কিউবা মিচেলের। তবে অক্টোবরের এই প্রস্তুতি ম্যাচে খেলবেন তাদের সবাই, কারণ হংকংয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষ সামাল দেওয়ার আগে সেরা একাদশ নিয়েই প্রস্তুতির সর্বোচ্চটাই নিতে চায় বাফুফে। ওরা সিন্স কনফার্ম করতেছে অক্টোবরে আসবে একটু লম্বা সময়ের জন্য, বিকজ আমরা যদি তাদেরকে ট্রেনিংয়ে আনি তাহলে তারা কিন্তু ফিফা উইন্ডোর বাইরে চলে আসতে হবে, আর যাবে কিন্তু আবার মানে অনেক পরে, হংকং শেষ করে যাবে। তো তাই ওরা সেপ্টেম্বরে এখন আসছে না। নেপাল ম্যাচ সামনে রেখে 13 আগস্ট ক্যাম্প শুরু করবে বাফুফে। আর এএফসি অনূর্ধ্ব 23 বাছাইয়ের জন্য বাফুফের পরিকল্পনা দল অনুশীলন করুক দেশের বাইরে। সেই আলোচনায় বাহরাইনের নাম শোনা গেলেও আয়োজক ভিয়েতনামের কন্ডিশন বিবেচনায় সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল, ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টায় একটি মহল, অভিযোগ নেতাদের। যারা পিয়ার পদ্ধতি চায় তাদের উদ্দেশ্য অসৎ। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতাদের। যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসী থাকবে সেখানে প্রতিরোধের ডাক। এবং গোপালগঞ্জে সহিংসতায় প্রায় 500 জনকে আসামি করে মামলা। গুলিবিদ্ধ রিকশা চালক রমজানের মৃত্যুতে নিহত বেড়ে 5। কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বহাল। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।